Hello and welcome everybody. This is Arabul Rahman. Welcome to the Way of Solution. Students, আজ আমরা 22nd এপ্রিল 2026 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করব। সো সকলে পর্বটিতে একটা করে লাইক করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। সরাসরি আমরা আজকে প্রশ্ন উত্তরে আসব। যারা এই পর্বটি প্রথমবারের জন্য দেখছো তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর TWS একাডেমি অ্যাপ দ্রুত সকলে ডাউনলোড করে ফেলো। চলো আমাদের প্রথম আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতি বছর কোন তারিখে বিশ্বজুড়ে ধরিত্রী দিবস বা আর্থ ডে পালন করা হয়ে থাকে? বিশ্ব পৃথিবী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে আমরা প্রতি বছরে কোন দিনটাতে পালন করি? সঠিক উত্তর হবে এক্ষেত্রে 22শে এপ্রিল প্রতি বছরে ওয়ার্ল্ড আর্থ ডে পালন করা হয়ে থাকে। অর্থাৎ আজকের দিনে আর্থ ডে ইজ সেলিব্রেটেড অন এপ্রিল 22। দ্য থিম অফ দ্য আর্থ ডে 2026 ইজ আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। মনে রাখবে এটা কিন্তু আগেও একটা সময় ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবসের থিম ছিল। এই বছরেও সেম থিমটাকেই রাখা হয়েছে, আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট এই বছরের থিম বিশ্ব ধরিত্রী দিবসের। নেক্সট কোশ্চেন, 2026 সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছেন? এটা বিশেষ করে ডিয়ার স্টুডেন্টস, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার পুরস্কারটি বা এই সম্মানটি দেয়া হয়ে থাকে ক্রীড়া জগতে স্পোর্টস পার্সোনালিটি যারা থাকে তাদেরকে সাধারণত এটা দেয়া হয়। তো সম্প্রতিকালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কার্লোস আলকারাজ। 2026 সালে অস্ট্রেলিয়া ওপেনের বিজেতা তিনি ছিলেন। তো সেই কার্লোস আলকারাজ অ্যান্ড অ্যারিনা সাবালেঙ্কা দুজনে টেনিস খেলোয়াড় আমরা জানি ক্লেম টপ অনার্স অ্যাট 2026 লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। 2026 সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে শীর্ষ সম্মান পেয়েছেন কার্লোস আলকারাজ এবং অ্যারিনা সাবালেঙ্কা, দুজনেই টেনিস খেলার সাথে যুক্ত। চলো আমরা ফুল লিস্টটা দেখি। 2026 সালে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়েছে সেই স্পোর্টস অ্যাওয়ার্ডে কে কোন অ্যাওয়ার্ডটা পেয়েছেন। প্রথম 3-4টে খুব গুরুত্বপূর্ণ। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার হয়েছেন কার্লোস আলকারাজ। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার হয়েছেন অ্যারিনা সাবালেঙ্কা, দুজনেই টেনিস খেলার সাথে যুক্ত। লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার হয়েছে প্যারিস সেন্ট জার্মেন। দেখো আমরা এটা কিন্তু আগেও একটা কারেন্ট অ্যাফেয়ার্সে করেছি যে লরিয়াস টিম অফ দ্য ইয়ারের জন্য নির্বাচিত বা বেশ কিছু টিমকে সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে বলা হয়েছিল। তার মধ্যে আমাদের ভারতের মহিলা যে ক্রিকেট টিম আছে সেটাও কিন্তু অংশগ্রহণ করেছিল, আমরা যদি দেখি, তাই না? কিন্তু সেই টিমগুলোর মধ্যে প্যারিস সেন্ট জার্মেন বলে যে ফুটবল ক্লাবটা আছে, যেটাকে আমরা সংক্ষেপে PSG ফুটবল ক্লাব বলি, তারা সম্প্রতি লরিয়াস ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা জিতেছে। যারা 2025-26 সিজন, 2024-25 সিজনে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। ফুটবলে ইউরোপের একটা খুব বড় টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ, সেটা জিতেছিল। সেই প্যারিস সেন্ট জার্মেনকে সম্প্রতি এই সম্মানটা দেওয়া হয়েছে। লরিয়াস ওয়ার্ল্ড ইয়াং স্পোর্টস পারসন অফ দ্য ইয়ার হয়েছে লামিন ইয়ামাল, বার্সেলোনা ফুটবল ক্লাবের হয়ে তিনি খেলেন। লরিয়াস স্পোর্টস ইন্সপিরেশন অ্যাওয়ার্ড টনি ক্রুজ, যিনি বর্তমানে অবসর নিয়েছেন টনি ক্রুজ, এবং তিনিও একটা ফুটবল কিন্তু লেজেন্ড। লরিয়াস ওয়ার্ল্ড ব্রেক থ্রু অফ দ্য ইয়ার লান্ডো নরিস। লরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক অফ দ্য ইয়ার রডি ম্যাকলরি। এবং লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস পারসন অফ দ্য ইয়ার উইথ এ ডিসেবিলিটি অ্যাওয়ার্ড পেয়েছেন গ্যাব্রিয়েল আরুজো। এবং লরিয়াস ওয়ার্ল্ড অ্যাকশন স্পোর্টস পারসন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন কোলে কিম। লরিয়াস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন নিদা কোমানেসি। লরিয়াস স্পোর্টস ফর গুড অ্যাওয়ার্ড পেয়েছেন ফুটবল মাস বলে একজন। তো এই হচ্ছে লরিয়াস অ্যাওয়ার্ড। এখান থেকে আমাদের পরীক্ষায় ইউজুয়ালি প্রশ্ন আসে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস পারসন অফ দ্য ইয়ার অ্যান্ড লরিয়াস স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার, এই দুটো সাধারণত আসে। ম্যান অ্যান্ড ওমেন, পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে এই পুরস্কারটা কারা পেয়েছেন। তবে এবছরে আমি তোমাদের এক্সট্রা ভাবে এটাও পড়ে রাখতে বলবো, টিম অফ দ্য ইয়ার কোনটা হয়েছে, সেটা হচ্ছে প্যারিস সেন্ট জার্মেন। অলরাইট, নেক্সট প্রশ্নে আমরা আসি। সম্প্রতি কাকে অ্যাপেলের পরবর্তী সিইও হিসাবে মনোনীত করা হয়েছে? অ্যাপেল তোমরা নিশ্চয়ই জানো, একটা কোম্পানি যারা বিভিন্ন মোবাইল, তারপরে বিভিন্ন ডিভাইস তৈরি করে থাকে, ল্যাপটপ, মোবাইল বা এক্সেট্রা বিভিন্ন ডিভাইস তৈরি করে থাকে। সেই অ্যাপেল কোম্পানির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে মনোনীত করা হয়েছে যার নাম, তিনি হচ্ছেন জন টার্নার। টিম কুক টু স্টেপ ডাউন অ্যাজ অ্যাপেল সিইও আফটার 15 ইয়ার্স। 15 বছর পরে
টিম কুক কিন্তু অ্যাপেলের সিইও পদ থেকে পদত্যাগ করতে চলেছেন এবং ডিয়ার স্টুডেন্টস, অ্যাপেল নেমড জন টার্নার অ্যাজ ইটস নেক্সট চিফ এক্সিকিউটিভ অফিসার। তো জন টার্নারকে অ্যাপেল তাদের পরবর্তী কার্যনির্বাহী অধিকর্তা হিসাবে বা তাদের তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বা অধিকর্তা হিসাবে নিযুক্ত করার কথা ঘোষণা করেছে। তো আমরা দেখতে পাইনি পরবর্তীতে টিম কুকের জায়গাতে অ্যাপেলের সিইও দায়িত্বটা জন টার্নার সামলাতে চলেছে। নেক্সট কোশ্চেন, সেটা হাঙ্গেরির পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন কে? হাঙ্গেরি ইউরোপের একটা দেশ। হাঙ্গেরি, এদের রাজধানীর নাম হচ্ছে, পূর্ব ইউরোপে অবস্থিত একটা দেশ, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। তো হাঙ্গেরি বলে এই দেশটা, এর পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন পিটার ম্যাগুয়ার। পিটার ম্যাগুয়ার and his victorious Tisja party have wasted no time preparing for the transfer of power in Hungary after their dramatic landslide defeat of Viktor Orban last Sunday. শেষ রবিবারে যদি আমরা দেখি হাঙ্গেরিতে একটা পাওয়ার শিফটিং হয়েছে, সেখানে পিটার ম্যাগুয়ার এবং তার যে পলিটিক্যাল পার্টি তিসজা পার্টি, তারা সম্প্রতি সেখানকার ভোটে জিতেছে এবং প্রায় 1 দশক বা তারও বেশি সময় ধরে সেখানে যিনি ক্ষমতায় ছিলেন ভিক্টর ওরবান, তাকে তারা পরাজিত করেছেন এবং তারা খুব দ্রুততার সহ সেখানে পাওয়ারে আসার জন্য তাদের যে কাজকর্ম সেটা শুরু করে দিয়েছে এবং খুব দ্রুত তারা সেখানে ক্ষমতায় এসেও গেছে। ঠিক আছে, ইতিমধ্যে তারা হয়তো কিন্তু যে পিটার ম্যাগুয়ার তিনি শপথ গ্রহণও কিন্তু যে পর্ব সেটা শুরু করে দিয়েছেন। তো ভিক্টর ওরবান তার পরাজয় ঘটেছে, আর বর্তমানে হাঙ্গেরির প্রধানমন্ত্রী যিনি হতে চলেছেন তিনি হচ্ছেন পিটার ম্যাগুয়ার। তিনি তিসজা পার্টির একজন সদস্য। এই তিসজা পার্টিটা 2020 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তারপর থেকে হাঙ্গেরিতে কিন্তু তারা এই বছর ক্ষমতায় এসেছে, আর হাঙ্গেরিয়ায় লং টাইম ধরে এই ভিক্টর ওরবানের কিন্তু যে ক্ষমতা সেটা অবসান ঘটেছে। চলো এরপরেরটা আমরা দেখি, এই প্রশ্নটা 5 নম্বর প্রশ্ন। রাষ্ট্রসংঘের প্রতিবেদন অনুযায়ী 2026 সালে ভারতের অর্থনীতি কত শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে? সম্প্রতি রাষ্ট্রসংঘ একটা প্রতিবেদন পেশ করেছে, একটা রিপোর্ট তারা তৈরি করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে 2026 সালে ভারতের যে অর্থনৈতিক বৃদ্ধি, ইকোনমিক যে গ্রোথ, সেটা এত শতাংশ বৃদ্ধি পেতে পারে। সেটা কত শতাংশ? সঠিক উত্তর হচ্ছে 6.4% বৃদ্ধির কথা বলা হয়েছে। ইন্ডিয়াস ইকোনমি ইজ প্রজেক্টেড টু গ্রো at 6.4% this year and 6.6% in 2027 according to a report by the United Nations. ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে এই বছর অর্থাৎ 2026-এ ভারতের ইকোনমিক গ্রোথ 6.4% হতে পারে এবং পরবর্তী বছর অর্থাৎ 2027 সালে এটা একটু বেড়ে 6.6% পর্যন্ত কিন্তু হতে পারে। তাহলে 2 বছরের তারা যে ইকোনমিক গ্রোথ সেটা প্রজেক্ট করেছে। নেক্সট হচ্ছে এটা 2026 সালে কতজন মহিলা পরিবেশ কর্মীকে গোল্ডম্যান পুরস্কারে ভূষিত করা হয়েছে? গোল্ডম্যান অ্যাওয়ার্ড পরিবেশ ক্ষেত্রে দেয়া হয়। তো পরিবেশ বিদ্যায় প্রদত্ত গোল্ডম্যান পুরস্কারটা সম্প্রতি বেশ কয়েকজনকে একত্রে প্রদান করা হয়েছে। 6 জনকে কিন্তু এই বছরে গোল্ডম্যান প্রাইজ দেওয়া হয়েছে। ইউজুয়ালি গোল্ডম্যান প্রাইজটা সিঙ্গেল ব্যক্তিদের বা কোনো 2 জন ব্যক্তিকে বড়জোর দেওয়া হতো, কিন্তু এই বছরে প্রথমবারের জন্য যদি দেখি 6 জনকে দেওয়া হয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম ইন ইটস হিস্টরি দ্য গোল্ডম্যান এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন হ্যাজ honored an all-female cohort of winners. তো এই বছরে তারা ডেয়ারি স্টুডেন্টস কি করেছে, প্রথমবারের জন্য গোল্ডম্যান এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন তারা বেশ কয়েকজন মহিলাদের একটা দলকে, 6 জনের একটা দল, তাদেরকে ডেয়ারি স্টুডেন্টস সম্মানিত করেছে। স্পটলাইটিং 6 environmental activists whose work spans continents, ইকোসিস্টেম অ্যান্ড আর্জেন্ট গ্লোবাল চ্যালেঞ্জ। তো এই 6 জন এনভায়রনমেন্টালিস্ট বা 6 জন পরিবেশ কর্মী, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট, তারা মহাদেশ কি মহাদেশ জুড়ে, দেশ কি দেশ, মহাদেশ কি মহাদেশ জুড়ে ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র এবং ডেয়ারি স্টুডেন্টস বর্তমানে যে বৈশ্বিক
চ্যালেঞ্জ বা বৈশ্বিক যে সমস্যাগুলো আছে সেইগুলোর নিয়ে কাজ করেছে, সেই কারণে তাদেরকে সম্প্রতি ভূষিত করা হয়েছে এই সম্মানে গোল্ডম্যান পুরস্কারে। 6 জন নারী এই বছরে পেয়েছেন, তাদের নামগুলো একটু দেখি। ইংল্যান্ড থেকে পেয়েছেন সারা ফিঞ্চ, ইংল্যান্ডের বাসিন্দা। ইউনাইটেড স্টেটসের আলান্না আকাক হার্লি এবং সাউথ কোরিয়ার বরিন কিম, কলম্বিয়ার ইউভেলিস মোরালেস ব্যালান্সো অ্যান্ড পাপুয়া নিউগিনির থিওনিল্লা রোকা মতবব আর নাইজেরিয়ার ইরোরো টানসি, এই 6 জনকে সম্প্রতিকালে গোল্ডম্যান অ্যাওয়ার্ড দেয়া হয়েছে বা গোল্ডম্যান অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। অলরাইট, এটা প্রথমবারের জন্য 6 জনকে দেয়া হয়েছে, এর আগে কখনো কিন্তু 6 জনকে দেয়া হয়নি। নেক্সট কোশ্চেন, এটা 2026 সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম সোনা কে জিতেছেন? আইএসএসএফ যারা জানো না বলি, এটা শুটিং খেলার সাথে যুক্ত, শুটিং ফেডারেশনকে আইএসএসএফ ফেডারেশন বলা হয়। তো সেই শুটিং ফেডারেশনে জুনিয়র বিশ্বকাপ আয়োজিত হচ্ছে 2026-এ, কোথায়? কায়রোতে। সেখানে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন বা যিনি একটা সোনা জিতেছেন তার নাম শিবা নারাওয়াল। দেখো, এশিয়ান গেমস মেডেলিস্ট, এশিয়ান গেমসেও মেডেল জিতেছিলেন। শিবা নারাওয়াল picked up India's first gold medal by winning the men's 10-meter air pistol shooting event on the opening day of the ISSF Junior World Cup 2026 in Cairo, Egypt. ISSF মানে হচ্ছে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। তো যেমন আইসিসি থাকে, ফিফা থাকে, তেমন শুটিং স্পোর্টস ফেডারেশন হচ্ছে শুটিং এর একটা কিন্তু আমরা বলতে পারি সংস্থা, সেই তারা কিন্তু খেলিয়ে থাকে এটা, বা তারা আয়োজন করে, তাদের নামটা এখানে কিন্তু আসে, তারা নিয়ম কানুন তৈরি করে থাকে। তো ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশনের যে জুনিয়র বিশ্বকাপ 2026-এ সেটা আয়োজিত হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে। সেখানে ওপেনিং ডে, অর্থাৎ যে দিনে এটা শুরু হয়েছে সেই ওপেনিং ডেতেই আমাদের ভারতের শিভা নারওয়াল তিনি একটা গোল্ড মেডেল জিতেছেন। কিসে? 10 মিটার এয়ার পিস্তল শুটিং ইভেন্টে তিনি এটা জিতেছেন। নেক্সট, সম্প্রতি কাকে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর নতুন সেক্রেটারি জেনারেল হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এটা দুবার কাকে হয়ে গেছে, যাই হোক। সম্প্রতি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সেক্রেটারি জেনারেল হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তিনি হলেন অনন্ত স্বরূপ। দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অ্যান্ড অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেটাকে FICCI বলা হচ্ছে, হ্যাজ অ্যাপয়েন্টেড অনন্ত স্বরূপ অ্যাজ ইটস নিউ সেক্রেটারি জেনারেল। তো তাকে নতুন একটা সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে অনন্ত স্বরূপকে। নেক্সট, DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড ভারতীয় নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভি সম্প্রতি কোন দেশীয় এয়ার ড্রপেবল কন্টেইনারের সফল পরীক্ষা সম্পন্ন করেছে? এয়ার ড্রপেবল কন্টেনার মানে কি? দুর্গম জায়গাতে, কোথাও সেনাবাহিনী ফেসে আছে, সমুদ্রের মাঝখানে, পাহাড়ি জায়গাতে, এরকম জায়গাতে আকাশ থেকেই বিভিন্ন খাদ্য সামগ্রী, ঔষধ বা ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী কিন্তু আকাশ থেকে ড্রপ করার জন্য একটা এয়ার ড্রপেবল কন্টেনারের সফল পরীক্ষা করা হয়েছে, যেটা মাটিতে কিংবা জলে পড়লে নষ্ট যাতে না হয়। তো সেই এয়ার ড্রপেবল কন্টেনারটার নাম হচ্ছে ADC-150। DRDO and Indian Navy conduct successfully trials of indigenous air droppable container ADC-150। নেক্সট, সম্প্রতি ভারতের JSW স্টিল কোন দেশের সংস্থা পস্কোর সাথে $7.3 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে? বলো তো দেখি। সম্প্রতি ভারতের একটা খুব বড় আমরা যদি দেখি কোম্পানি JSW স্টিল, তারা একটা দেশের সংস্থা পস্কো, তাদের সাথে $7.3 বিলিয়ন চুক্তি করেছে। সেটার নাম হচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া দেশের কোম্পানি হচ্ছে পস্কো। পস্কো অ্যান্ড JSW স্টিল সাইন
$7.3 billion ডিল টু বিল্ড স্টিল প্ল্যান্ট ইন ইন্ডিয়া। ভারতে ইস্পাত কারখানা বা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কারখানা প্রতিষ্ঠা করার জন্য এই ডিলটা করেছে পস্কো এবং জেএসডব্লিউ স্টিল। ওকে, চলো এর পরবর্তী প্রশ্নে আমরা আসি। তাহলে সরাসরি আমরা পরবর্তী প্রশ্নে আসবো। এতক্ষণ আমরা ছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, এবারে জিকে প্রশ্ন, একটু র্যাপিড ফায়ার জিকে আজকে আমরা চর্চা করব। সো চলো সেটা দেখা যাক। TWS একাডেমি অ্যাপ, সেখানে এই সমস্ত ব্যাচগুলো চলছে, তোমরা একবার কিন্তু চোখ বুলিয়ে নাও। যে ব্যাচটা তোমার প্রয়োজনীয় মনে হচ্ছে তুমি সেই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও আজই, আজ থেকেই প্রিপারেশন শুরু করে দাও। চলো প্রথম প্রশ্ন, ভারতে ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্ক লাইন আনুমানিক কত চওড়া হয়? ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্ক লাইন আনুমানিক চওড়া হয়ে থাকে কত? 1.6 মিটারের কাছাকাছি। দেখো কিছু গেজের নাম এবং সেটা কত মিটার চওড়া সেটা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। ব্রডগেজ লাইন সেটা 1.676 মিটার বা 1.6 মিটারের কাছাকাছি চওড়া হয়ে থাকে। মিটার গেজ হচ্ছে 1 মিটার পুরো। ন্যারো গেজ হচ্ছে 0.76 মিটার বা 0.61 মিটার মতো কিন্তু এর ভিতরে আমরা দেখব ডিস্টেন্স থাকে। আর স্ট্যান্ডার্ড গেজ যেটা 1.435 মিটারের কাছাকাছি, তো 1.4 আমরা একটা রাউন্ড ফিগারে ধরবো, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড গেজ। তবে এর ভিতরে পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসে এই ব্রড গেজটা থেকেই, বুঝেছো? বাকিগুলো থেকে তেমন প্রশ্ন আসে না, ব্রড গেজটার চওড়া কতটা এটাই আসে পরীক্ষায় ইউজুয়ালি প্রশ্ন। ওকে, তবে স্ট্যান্ডার্ড গেজটাও একটু দেখে রাখতে পারো, 1.4 মিটার এখানে তার মধ্যে চওড়া থাকে। চলো এর পরেরটা, স্যার জন মার্শাল 1902 থেকে 1928 সাল পর্যন্ত কোন সংস্থার মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন? জন মার্শাল, বলো। জন মার্শাল, সঠিক উত্তর কি হবে? ব্রিটিশ মিউজিয়াম, ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ, রয়্যাল এশিয়াটিক সোসাইটি এবং পুরাতাত্ত্বিক বিভাগ। সঠিক উত্তর হবে অপশন বি, ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই এর তিনি একজন ডিরেক্টর ছিলেন। ওকে, তো এএসআই এটা 1861-তে স্থাপিত হয়েছিল। জন মার্শাল তাহলে কে ছিলেন? একজন প্রত্নতাত্ত্বিক ছিলেন, জেনে রাখবে। হ্যাঁ, ইনি একজন প্রত্নতাত্ত্বিক ছিলেন, আমাদের ভারতের প্রসিদ্ধ প্রত্নতাত্ত্বিক। সিন্ধু সভ্যতা খনন কার্যে, মহেঞ্জোদারো বা ইত্যাদির খনন কার্যে তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আচ্ছা, এখানে দেখো এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটার প্রতিষ্ঠা হয়েছিল 1861-তে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেটা হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। এবং মনে রাখবে এর প্রথম যিনি পরিচালক বা সভাপতি ছিলেন তিনি কে ছিলেন? কমেন্ট বক্সে জানাও তো দেখি। এর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার কানিংহাম। ঠিক আছে, তো আলেকজান্ডার কানিংহাম তিনি এর প্রতিষ্ঠাতা ছিলেন এবং তিনি এর প্রথম পরিচালকও ছিলেন। অলরাইট, নেক্সট কোশ্চেন এটা, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চলো প্রতিষ্ঠা থেকে আরেকটা প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? তুঙ্গভদ্রা নদীর তীরে তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য স্থাপিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বুক্কা, হরিহর ও বুক্কা। ওকে, এবং এরা বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম বংশের শাসক ছিলেন, জেনে রাখবে। সঙ্গম বংশের শাসক ছিলেন। বিজয়নগর সাম্রাজ্যে 4টে বংশ শাসন করেছিল। সঙ্গম, তারপরে আসে শালুব, শালুবের পরে আসে তুলুব, তুলুবের পরে আসে আরবিদু বংশ। এই বংশগুলোর হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের 4টি বংশ। প্রথম বংশ সঙ্গম, লাস্ট বংশ আরবিদু। ওকে, সো সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, অর্থাৎ হরিহর এবং বুক্কা।
পর্তুগিজদের বিরুদ্ধে মারাঠা যোদ্ধাদের বিজয় উদযাপন করতে গোয়ায় কোন নৃত্য উৎসবটি বা কোন নৃত্য পরিবেশিত হয়ে থাকে? এখানে বিভিন্ন নৃত্য আছে, ফোকডি, ধানগড়, দেখনি, ঘরে মাদানি। জেনে রাখবে সবগুলি গোয়ার নৃত্য, সবগুলি গোয়া রাজ্যের লোকনৃত্যের মধ্যে পড়ে, ফল্ক ড্যান্স। তো এখানে দেখো, যেটা পর্তুগিজদের বিরুদ্ধে মারাঠা যুদ্ধের বিজয় উদযাপন করতে গোয়ায় পরিবেশিত হয় সেটা হচ্ছে ঘরে মোদানি। ঠিক আছে, ঘরে মোদানি। 1947 সালের ফেব্রুয়ারিতে লর্ড ওয়াভেলের স্থানে ভারতের ভাইসরয় পদে কে নিযুক্ত হন? চলো বলো। সঠিক উত্তর কি হবে এটার? 1947 সালে লর্ড মাউন্টব্যাটেন নিযুক্ত হন। ইনি ছিলেন শেষ ভাইসরয় ব্রিটিশ ভারতের। ঠিক আছে, শেষ ভাইসরয় তিনি ছিলেন। নেক্সট কোশ্চেন, এটা ভারতের সংবিধান অনুসারে ভারতীয় নাগরিকদের সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বয়স কত? একদমই সহজ একটা প্রশ্ন এটা। সংবিধান অনুসারে, সংবিধানের 326 ধারা, এখানে ডিয়ার স্টুডেন্টস ভোট দানের অধিকারের কথা বলা আছে। ভোটের অধিকার বর্ণিত হয়েছে। ওকে, সো এখানে 326 ধারাতে যে ভোটাধিকার বর্ণিত হয়, বলা হচ্ছে 18 বছর বয়সী বা 18 বছরের বয়সী যারা, তাদের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য ভোটাধিকার বা ভোট তারা দিতে পারে 18 বছর বয়স হলে। একটি উচ্চ স্তরের ভাষার প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয়? অর্থাৎ একটা খুব হাই লেভেল তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবে, এটাকে কি বলা হবে? এক্সিকিউটিং, কম্পাইলিং, ডিবাগিং নাকি লিঙ্কিং? কম্পিউটারের একটা প্রশ্ন, বলো। দারুণ একটা প্রশ্ন এটা। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার বা ট্রান্সফার করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কম্পাইলিং। অপশন বি ইজ রাইট অ্যান্সার। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যা ছিল প্রায় কত? দু সালের আদমশুমারি বা সেন্সাস, লাস্ট যেবার সেন্সাস হয়েছিল সেটা অনুসারে ভারতের জনসংখ্যা ছিল প্রায় 121 কোটি। শিল্পক্ষেত্রে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইথানল উৎপাদনে কোন অণুজীব ব্যবহৃত হয়? দেখো, গাজন প্রক্রিয়ার মাধ্যমে মদ বা মাদক জাতীয় দ্রব্য তৈরি করা হয়ে থাকে। আর এর ভিতরে আমরা জানি তোমার এই যে গাজন প্রক্রিয়াটা, সেই গাজন প্রক্রিয়াটাকে করার জন্য বা গাজন প্রক্রিয়ার বা ফার্মেন্টেশন করার জন্য একটা জিনিসের ব্যবহার করা হয় অণুজীবের, সেটা নাম হচ্ছে ইস্ট। তাই তো, ইস্ট হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। ইস্ট সেটাই গাজন প্রক্রিয়ায় সাহায্য করে এবং ইথাইল অ্যালকোহল তৈরি করতেও সাহায্য করে, যেটা পরবর্তীতে মদ তৈরি করতে বা বিয়ার তৈরি করতে ব্যবহার করা হয়। এবং ইথানল উৎপাদনেও আমরা দেখব গুরুত্বপূর্ণ এটা ভূমিকা রাখছে। চলো এরপরেরটা, সোলার ফটো ভোল্টাইক বা পিভি সেল দ্বারা সরাসরি কি উৎপন্ন হয়? পিভি সেলের দ্বারা সরাসরি কি উৎপন্ন হয়ে থাকে? অ্যান্সার হচ্ছে, এটা ভুল আছে, বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক আছে, বিদ্যুৎ উৎপন্ন হয়। অপশন সি ইজ রাইট অ্যান্সার। সোলার ফটোভোল্টাইক বা পিভি সেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। অপশন সি রাইট অ্যান্সার হবে এটার। হ্যাঁ,
কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? এটা বাড়ির কাছ দিয়ে রাখলাম, কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাতে ভুলবে না। চলো সকলে পরের প্রশ্নটার উত্তর করো তো দেখি। পরের প্রশ্নে বলা হচ্ছে লোহিত রক্তকণিকার সংখ্যা খুবই কম এমন একজন ব্যক্তি চিকিৎসাগতভাবে ড্যাশ আছে বলে মনে করা হয়। লোহিত রক্তকণিকা কম, লোহিত রক্তকণিকা কমে গেলে রক্তাল্পতা হবে, অ্যানিমিয়া হবে, তাই তো? অ্যানিমিয়া বা রক্তাল্পতা বলা হবে সেটাকে। তো তিনি কি রোগে ভুগছেন? তিনি হচ্ছেন রক্তাল্পতায় ভুগছেন। নিম্নলিখিত হরপ্পা শহরগুলি বা সিন্ধু সভ্যতার শহরগুলির মধ্যে কোনটিতে সিটাডেল পাওয়া যায়নি? সিটাডেল কি? সিটাডেল হচ্ছে ডেরি স্টুডেন্টস সাধারণত উঁচু স্থানের দুর্গকে বোঝাচ্ছে, উঁচু স্থানের দুর্গ বা ফোর্টকে বোঝাচ্ছে, যেটা সিন্ধু সভ্যতার ম্যাক্সিমাম সাইটে ছিল, একটা করে দুর্গ। তো এখানে যেখানে সিটাডেল পাওয়া যায়নি সেটা হচ্ছে চানহু দারো বলে জায়গাটিতে সিটাডেল পাওয়া যায়নি বা দুর্গ পাওয়া যায়নি। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যার উপর ভিত্তি করে নিচের দেওয়া বিকল্পগুলির মধ্য থেকে ব্যতিক্রমীটি বেছে নিন। দেখো, যারা স্তন্যপায়ী হয়, যারা স্তন্যপায়ী হয় তাদের একটা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে, যারা পাখি হয় তাদের একটা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে, যারা উভচর হয় তাদেরও একটা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে, এবং যারা সরীসৃপ হয়ে থাকে সরীসৃপদেরও হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, এদের প্রত্যেকের আলাদা আলাদা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে। স্তন্যপায়ী প্রাণীদের 4টি প্রকোষ্ঠ থাকে, পাখির ক্ষেত্রেও 4টি প্রকোষ্ঠ থাকে, উভচরের ক্ষেত্রে থাকে 3টি প্রকোষ্ঠ, সরীসৃপদের ক্ষেত্রে 3টি, মাছের ক্ষেত্রে 2টি প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ডে, তাই তো, হার্টের। সো এই যে প্রকোষ্ঠগুলো থাকে, মানুষের ক্ষেত্রে অবভিয়াসলি 4টে থাকে, মানুষ যেহেতু স্তন্যপায়ী প্রাণী। কিন্তু এখানে কুমির, গিরগিটি, কচ্ছপ, ব্যাং এরা সকলেই, কেউ ব্যাং হচ্ছে একটা কি উভচর, উভচর আর সরীসৃপ পর্বের মধ্যে আসে, রেপটাইল অ্যান্ড অ্যাম্ফিবিয়ান। তো এর ভিতরে ডিয়ার স্টুডেন্টস কুমির এমন একটা সরীসৃপ, এটা একটা সরীসৃপ, আর কুমিরের কিন্তু আমরা দেখবো 4টি প্রকোষ্ঠ থাকে, এটা ব্যতিক্রমী, কুমিরের 4টি প্রকোষ্ঠ থাকে। ইউজুয়ালি উভচর সরীসৃপদের 3টে প্রকোষ্ঠ থাকে, বাট এনার ক্ষেত্রে 4টে প্রকোষ্ঠ, সো এটা ব্যতিক্রমী। সর্দি কাশি হওয়ার জন্য কোন ভাইরাস দায়ী? সাধারণ সর্দি কাশি, সাধারণ সর্দি কাশি। সর্দি কাশি তো অনেক কারণে হতে পারে, তোমার যদি টাইফয়েড হয় তাও সর্দি কাশি, বা তোমার মাথা ছাড়া দিয়ে জ্বর আসতে পারে, এখন সেটা আলাদা। সাধারণ সর্দি কাশি ইউজুয়ালি যেটা হয় সেটা রাইনো ভাইরাসের কারণে হয়। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কর্ণাটক সঙ্গীতে মোট কতগুলি মূলকর্তা? মূলকর্তা মানে হচ্ছে মূল রাগ, ঠিক আছে, সঙ্গীতের যে রাগগুলো হয়, ধুন, রাগ। সো এই মূলকর্তা কর্ণাটকের শাস্ত্রীয় সঙ্গীতে কতগুলি পাওয়া যায়? কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতে রাগের সংখ্যা হচ্ছে 72টি, 72। ঐতিহাসিক উপন্যাস ট্রেন টু পাকিস্তান কে লিখেছেন? বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং এর লেখা। এরপরে 17 নম্বর প্রশ্ন, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ভারতের একটা জাতীয় উদ্যানের মধ্যে পড়ে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, কোন রাজ্যে আছে এটা? সঠিক উত্তর হবে ছত্তিশগড় রাজ্যে আমরা পাবো ইন্দ্রাবতী জাতীয় উদ্যান। অলিম্পিক খেলায় প্রতীক আছে, এই অলিম্পিকে প্রতীক কত সালে প্রথম গ্রহণ করা হয়েছিল? অলিম্পিকের প্রতীক আছে না 5টা এরকম রিং আছে, লাল, নীল, সবুজ, কালো এবং আর একটা হচ্ছে হলুদ রং। এই 5টা রিং একে অপরের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে আছে, এবং এটা নির্দেশ করে যে 5টা রিং পৃথিবীর যে মহাদেশগুলো আছে সেই মহাদেশগুলোর মধ্যে সমৃদ্ধতা, মহাদেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য
এই 5টা রিংকে তৈরি করা হয়। সো এই 5টা রিং একটা সাদা কাপড়ের উপরে, সাদা রঙের উপরে আছে। এই 5টা রিংয়ের এই পতাকাটা প্রথম অলিম্পিকে গ্রহণ করা হয়েছিল 1914 সালে। ওকে, অপশান ডি রাইট অ্যান্সার হবে। ভারতের মিসাইল ম্যান হিসাবে কে পরিচিত? যাকে আমরা ভারতের মিসাইল ম্যান বলি তিনি হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। নিচের কোন শহরটি মহানদীর তীরে অবস্থিত? মহানদী আমরা জানি একটা পূর্ব বাহিনী নদী, যেটা ছত্তিশগড় এবং ওড়িশা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সো এখানে সঠিক উত্তর হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, মহানদীর তীরে অবস্থিত উপরের সবগুলো শহর, সোনপুর, সম্বলপুর, কটক, সবগুলো শহর কোথায় আছে? মহানদীর তীরে। আচ্ছা, এখানে যে সোনপুর বলা হচ্ছে এটা ওড়িশার সোনপুরের কথা। আরেকটা সোনপুর আছে যেটা তোমার অবস্থিত আছে বিহার রাজ্যে, বিহারের সোনপুরটা আলাদা, ঠিক আছে? এখানে সোনপুর, সম্বলপুর, কটক এগুলো মহানদীর তীরে আছে। এই ছিল আজকের আমাদের 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্লাস 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে কিন্তু 30টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। আই হোপ পর্বটি তোমার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবে না। আর সকল স্টুডেন্টসকে বলবো প্রতিদিন তোমরা ক্লাসে যুক্ত হও। দেখো প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স সেম পাওয়া যায় না, কোনো দিন ভালো কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায়, কোনো দিন কম কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায়, কোনো দিন একটু উটপটাং টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, বাট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এক এক কারেন্ট অ্যাফেয়ার্স এক এক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়। সো অবভিয়াসলি সব কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দেখতে হবে, জিকেগুলো অন্তত দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখো প্রতিনিয়ত এইভাবে। তাহলে পরীক্ষা হঠাৎ করে যদি ডেট দিয়ে দেয় তখন আর কিন্তু অসুবিধা হবে না তোমাদের। এখন থেকেই এই প্রিপারেশনটা প্রতিদিন নিতে থাকো। ভালো থাকবে, সুস্থ থাকবে সকলে। যারা নতুন ছিলে তাদের সকলকে বলি TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে ফেলো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই, টাটা।